ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। তো চলুন শুরু করা যাক। তোর সাহস কি করে হলো আমাকে টাচ করার? একে তো ছোট লোক, তার উপরে আবার নোংরা জামা কাপড়। অনেকদিন ধরে দেখছি তুই আমার পিছু পড়ে আছিস। আমি যেখানে যাই সেখানেই শুধু তোকে দেখতে পাই। আমি শুধু কথাগুলো চুপ করেই শুনে যাচ্ছি। কি রে, কথা বলিস না কেন? তোর মতো নির্লজ্জ ছেলে আমি আর দুটো দেখিনি। আমাদের সারা ভার্সিটিতে তোর মতো খ্যাত একটাও নেই। তুই কি করে এখানে ভর্তি হলি আমাকে একটু বলবি? এই আফিয়া চুপ কর, আর কত কথা শোনাবি ছেলেটাকে? আর তাছাড়াও তুই চুপ কর। এদেরকে কিছু না বলতে বলতে এরা মাথায় উঠে গেছে। আর যদি কখনো আমার সামনে আসিস তাহলে তোর খবর আছে। তোকে এমন শিক্ষা দেবো যে আর কাউকে মুখ দেখাতে পারবি না। আর তোর ভাগ্য ভালো যে তোকে চর দিইনি। তুই আমার একই ডিপার্টমেন্টে না হলে তোকে আর চর মেরে দেখিয়ে দিতাম মেয়েদের টাচ করার ফল। এরপর আফিয়ার মাহমুদা আমার সামন দিয়ে হেঁটে চলে গেল। এতক্ষণ যে কথাগুলো সে বলছিল সেগুলো আমাকে বলেছে। আমি অবশ্য এতে কিছু মনেই করি না। আমার মতো গরিব কিছু মনে করলো কিনা সেটাতে কারো কিছু যায় আসে না। আর আপনারা হয়তো ভেবেছেন যে আমি ইচ্ছে করে তার শরীরে টাচ করেছি, যার কারণে সে আমাকে এত বেশি কথা শুনিয়েছে। আসলে তেমন কিছুই ঘটেনি। আমি রোজকার মতো কলেজ গেট দিয়ে কলেজের ভেতরে ঢুকছিলাম, তখন খেয়াল করিনি যে সে মোবাইল টিপতে টিপতে রাস্তা পার হচ্ছিল। আর তখন একটা গাড়ি তার দিকে এগিয়ে আসতেছিল। মেয়েটি সেদিকে কোনো খেয়ালই ছিল না, তাই আমি বাধ্য হয়ে দৌড়ে গিয়ে তাকে টেনে রাস্তার পাশে নিয়ে আসি। আর তখনই তার বান্ধবী মাহমুদা চলে আসে। আর আফিয়া আমাকে এই কথাগুলো শুনে চলে গেল। আমি মুখ বুজে সব কথা শুনতে লাগি। আমি সে জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে এসব কথা বলছিলাম, তাই আর সেখানে না দাঁড়িয়ে মুখে একটা হাসি দিয়ে কলেজের ভিতরে চলে গেলাম। ঘড়িতে তাকিয়ে দেখি ক্লাসের সময় হয়ে গেছে, তাই দেরি না করে নিজের ক্লাসের দিকে হাঁটা দিলাম। আসুন এর মধ্যে আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি শ্রাবণ আহমেদ ইমন। পরিবার বলতে কিছুই নেই, মানে এক কথায় আমি এতিম। 10ম শ্রেণীতে তখন আমার আব্বু আর আম্মা একটা দুর্ঘটনায় মারা যান। এরপর থেকে আমি একা। এখন আমি সবেমাত্র ভার্সিটিতে ভর্তি হয়েছি সবেমাত্র কয়েক মাস। আমি আর আমার একটা বন্ধু ঢাকা শহরে ছোট্ট একটা বাসায় ভাড়া থাকি। কোনো মতে আমার দিন চলে যায়। আপাতত এখন এতটুকুই থাক, এরপর গল্পের সাথে থাকলে সব জেনে যাবেন। কথা বলতে বলতে আমি ক্লাসরুমে চলে এলাম। এসে দিকে সবাই ক্লাসে বসে আছে। আমি রোজকার মতো আমার সিটে বসে পড়লাম। এই সিটে শুধু আমি আর আমার বন্ধু রাফি বসে, আর কেউ বসে না। কারণটা অবশ্য আমার জানা, কারণ আমি ছোট লোক, আর ছোট লোকদের কাছে বসতে সকলেরই একটু মান সম্মানে লাগে। আজকে ভার্সিটিতে রাফি আসেনি, তাই আমি একা একা বসে আছি। ঠিক তখন একটা অচেনা মেয়ে এসে আমার পাশে বসে পড়ল। আমি এক পলক মেয়েটার দিকে তাকিয়েছিলাম। আগে কখনো দেখিনি, তবে দেখতে অনেক সুন্দর। আমি অনেক অবাক হলাম। অবাক হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তার প্রধান কারণ হচ্ছে ক্লাসে আরও অনেক সিট ফাঁকা আছে। সেই সব সিটে না বসে কেন এই মেয়েটা আমার পাশে এসে বসলো? আর কে এই মেয়ে? আগে তো কোনো দিন দেখিনি, তাই অনেক অবাকই হলাম। কিন্তু তারপরে মেয়েটার দিকে তাকাতে সাহস পাচ্ছি না। আশেপাশে তাকিয়ে দেখে অনেকে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। এটার কারণ হয়তো এই মেয়েটা। এগুলো ভাবতেছিলাম, তখনই স্যার চলে আসলো। আমি আর কিছু না ভেবে ক্লাসে মন দিলাম। স্যার ক্লাসে এসে বললেন, আদিবা তুমি দাঁড়াও। আমার পাশের মেয়েটির দিকে চেয়ে স্যার বললেন, আর সাথে সাথে আমার পাশের সিটে বসে মেয়েটি দাঁড়িয়ে গেল। বুঝলাম মেয়েটার নাম আদিবা। এখন আমি মেয়েটার দিকে ভালো করে তাকিয়ে দেখিনি। স্টুডেন্ট, এই হচ্ছে আদিবা, তোমাদের নতুন ফ্রেন্ড। আজকেই ভর্তি হয়েছে, এখন থেকে তোমাদের সাথেই পড়াশোনা করবে। এরপর স্যার নিজে লেকচার দিতে শুরু করলেন। বুঝলাম মেয়েটা নতুন, তাই হয়তো না জেনে শুনে আমার পাশে বসেছে। জানলে হয়তো আর কোনোদিন আমার পাশেই বসতো না। আমি মন দিয়ে স্যারের ক্লাস করতে লাগলাম। এইভাবে প্রথম ক্লাস শেষ হয়ে গেল। আমি ক্লাসের বাইরে যাব, তখনই আদিবা আমাকে বলল, হ্যালো, আমি আদিবা। মেয়েটি আমার দিকে হাত বাড়িয়ে কথাটা বলল, আমি শ্রাবণ আহমেদ। আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমি হাত মিলালাম না। এ কি, তুমি হাসতেছো কেন? আপনি নতুন,
তাই আমাকে ঠিকভাবে চেনেন না। আর কয়েকটা দিন ক্লাস করুন, সব জেনে যাবেন। আর আমাকে ফ্রেন্ড বানানোর কথাও বলবেন না তখন। প্রথম কথা, আমরা একই ইয়ারে পড়ি, সো আপনি করে নয় তুমি করে বলতে হবে। আর দ্বিতীয়ত, তুমি আমাকে ফ্রেন্ড বানাবে। সেটা সম্ভব নয়। আমি এখন আসি। এই বলে আমি বাইরে চলে এলাম। আর মেয়েটা আমার সাথে সাথে এলো। ভাবতেছি আজকে বাসায় চলে যাব, কারণ রাফি আসেনি। তাই খুব একা একা লাগতেছে। একা থাকাটা যে কত কষ্টের সেটা আমার থেকে আর ভালো কেউ জানে না। এগুলো ভাবতেছিলাম ক্যাম্পাসের একটা গাছের নিচে বসে। হঠাৎ করে কোত্থেকে যেন আদিব আমার সামনে এসে বলল, কেন সম্ভব নয় তোমার সাথে ফ্রেন্ডশিপ করা? অনেক কারণ আছে। কি কারণ, আমি সেটা শুনতে চাই। আপনার পোশাক দেখে বোঝা যাচ্ছে যে আপনি অনেক বড় ঘরের মেয়ে, আর আমি খুবই সামান্য একটা ছেলে, যাকে এক কথায় বলে গরিব ছেলে। এটাই কি একমাত্র কারণ? হুম। তাহলে মন দিয়ে শোনো, সস্তা কাপড় পরার মানে এটা নয় যে আপনি গরিব। মনে রাখবেন, আপনার একটা পরিবার রয়েছে, পরিবারের সদস্যের দায়িত্ব আপনার উপরে। সমাজকে দেখিয়ে বেড়ানো আপনার কাজ নয়। এইটা আমার আব্বুর কথা। এইটা থেকে কি বুঝলে আমাকে বলো। কিছু বুঝি আর না বুঝি, এটা ঠিকই বুঝেছি যে আপনার আব্বু একজন মহৎ মানুষ। তাহলে আমার সাথে বন্ধুত্ব করতে অসুবিধা কোথায়? আরও কারণ আছে। কি কারণ? আমাকে কলেজে সবাই খ্যাত বলে। একজন খ্যাতের সাথে বন্ধুত্ব করলে আপনার অসম্মান হবে। সেটা আমি বুঝবো। এখন থেকে আমরা ফ্রেন্ড, এটাই শেষ কথা। আচ্ছা, আমি একটা বাধ্য হয়ে আদিবের সাথে বন্ধুত্ব করলাম। আজ পর্যন্ত কেউ আমার সাথে যেচে এসে বন্ধুত্ব করতে চায়নি, শুধুমাত্র আদিবা আজকে এসে আমার সাথে বন্ধুত্ব করলো। শ্রাবণ, চলো ক্লাসে যাই। স্যার চলে এসেছেন মনে হয়। এরপর আমি আর আদিবা সোজা ক্লাসে চলে গেলাম। ক্লাসের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। হয়তো আমরা দুজনে একসাথে ক্লাসে ঢোকার কারণে আমি সেদিকে খেয়াল না করে নিজের সিটে গিয়ে বসলাম। এভাবে দেখতে দেখতে আজকের দিনটাই কেটে গেল। মানে আজকের মতো ভার্সিটি ছুটি। ভেবেছিলাম 2টায় ক্লাস করে বাসায় চলে যাব, কিন্তু আদিবার সাথে গল্প করতে করতে বাসায় যেতে ইচ্ছেই করছিল না, তাই আর যাইনি। পুরো ক্লাস করেছি। আদিবের মেয়েটা অনেক ভালো, অনেক খোলা মনের মানুষ। এইটুকু সময় যেন আমার অনেকটা জায়গা জুড়ে বসেছে। আমার বাসার আদিবার বাসা বিপরীত দিকে, তাই দুজন দুদিকে বিদায় জানিয়ে বাসার দিকে রওনা দিলাম। আজকে আমার জীবনে সবচেয়ে খুশির দিনগুলোর মধ্যে থেকে একটা দিন ছিল। তার কারণ রাফি বাদে আজকে দ্বিতীয় কেউ আবার আমার সাথে এমনভাবে ব্যবহার করেছে। তাই আমি সারা রাস্তা আদিবার কথা ভাবতে ভাবতে বাসার গেটে হেঁটে চলে এলাম। বাসায় এসে কলিং বেল বাজানোর পরে রাফি এসে দরজা খুলে দিল। কিরে, আজকে এত দেরি হলো যে? আগে ফ্রেশ হয়ে নেই, তারপর সব বলছি। আচ্ছা, ফ্রেশ হয়ে খেতে আয়। তুই খেয়েছিস? না, তোকে ছাড়া আমি খেয়েছি কখনো? হ্যাঁ, আমার তো মনেই ছিল না। এরপর আমি ফ্রেশ হয়ে খাবার খেতে বসলাম। এইবার বল, কি হয়েছে? জানিস বন্ধু, আজকে একটা মেয়েকে সাহায্য করতে গিয়ে নিজে অপমানিত হয়েছি। কি? আর কোন মেয়েকে? আফিয়া। কোন আফিয়া? আমাদের ব্যাচের? বন্ধু, মন খারাপ করিস না। বড় লেগের ছেলে মেয়েগুলো হেউনি হয়ে থাকে, ওদের চোখ থাকতেও অন্ধ। হ্যাঁ, বাদ দে সব। আর আজকে আরও একটা অবাক করার বিষয় হয়েছে আমার সাথে। কি হয়েছে? তারপর তাকে সব খুলে বললাম আদিবার ব্যাপারে। দেখিস, এদের কিন্তু বিশ্বাস নেই। হ্যাঁ, এরপর আমি আর রাফি বাসার বাইরে চলে এলাম। এই সময় বাসার বাইরে বের হওয়ার একটাই কারণ, আর সেটা হলো টিউশনি। আমি আর রাফি দুজনেই টিউশনি করাই, আর এইভাবে আমাদের জীবন চলছিল। রোজকার মতো আজকেও ঠিক সময় টিউশনি করাতে গেলাম। আমি যাদের বাসায় টিউশনি করাই তারা অনেক ভালো মানুষ। ভালো মানুষ না হলে কোনোদিন আমার মতো একটা অপরিচিত ছেলেকে তাদের বাসায় টিউশনিতে রাখতো না। সময় মতো টিউশনি করে রাস্তায় বের হলাম। মোবাইলের দিকে তাকিয়ে দেখে রাত 8টা বেজে গেছে। আমি রাফিকে ফোন দিলাম। হ্যালো, তোর টিউশনি শেষ হলো? এই মাত্র রাস্তায় বের হলাম। তোর কি খবর? হ্যাঁ, আমি এইমাত্র টিউশনির থেকে বের হলাম। ও, শরীরটা খুব ক্লান্ত লাগতেছে আজকে। ওকে, তাহলে চল আজকে বাসার সাথে বসে একটু আড্ডা দেই। রাতের ঠান্ডা বাতাসে শরীর ও মন দুইটাই ভালো হয়ে যাবে। এটা তুই একদম ঠিক বলেছিস, কিন্তু... আবার কিসের কিন্তু? আরে, বাড়িওয়ালা আছে না, উনি তো রাগারাগি করবে আমাদের এই সময় ছাদে দেখলে। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু তোর চিন্তা করতে হবে না, আমি সামলে নেব। ওকে, তাহলে তাড়াতাড়ি বাসায় চল। হ্যাঁ, আর শোন, আসার সময় ঠান্ডা কোক নিয়ে আসিস 1 লিটার। এটা তুই কোন কথা বললি? কেন? আমি আবার রাতের আড্ডার জন্য কেক আনতে ভুলে যাব। ওকে, তুই তাড়াতাড়ি আয়। ওকে। এরপর ফোন রেখে দিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসা এখান থেকে বেশি দূরে নয়, তাই হেঁটেই যাচ্ছি। বাসায় প্রায় চলে এসেছি। গেট দিয়ে ভিতরে ঢুকতে যাব, তখন গিয়ে পরিচিত একটা নাম্বার থেকে ফোন আসলো। আমি চারপাশে তাকিয়ে দেখলাম আমার পাশে দারোয়ান ছাড়া আর কেউ নেই, তাই ফোনটা রিসিভ করলাম। হ্যালো স্যার, কেমন আছেন? হ্যাঁ, ভালোই। আপনি? জি স্যার, ভালো আছি। হ্যাঁ, ফোন করেছেন কেন?
তাড়াতাড়ি বলুন। স্যার কয়েকটা কাগজে আপনার সাইন লাগবে। ওকে, আপনি কালকে কলেজ ছুটির পর দেখা করুন। ওকে স্যার। আর একটা কথা কি কথা? স্যার, এইভাবে আর কতদিন চলবে? প্রায় 5 বছর হতে চললো, আপনি কেন এইভাবে ঘুরে বেড়াচ্ছেন? সময় হলে আমি ঠিকই আসবো। আর আপনি তো আসেনি। স্যার আমি আসি, কথাটা সেটা নয়। আপনি না থাকলে কিভাবে হয়? প্লিজ স্যার, নিজেকে এইভাবে কষ্ট দেবেন না। এগুলো আমাকে বলে কোনো লাভ নেই, আপনি সেটা ভালো করেই জানেন। আসার সময় হলে আমি ঠিকই আসবো। ওকে স্যার, ভালো থাকবেন। আর কোনো সমস্যা হলে আমাকে কল দিয়েন। ওকে। এরপর ফোন কেটে দিলাম। আপনারা হয়তো অনেকে কিছু বুঝতে পারতেছেন না, কে এই লোক যে আমার সাথে মাত্র ফোনে কথা বললো। আবার অনেকে হয়তো অবাক হচ্ছেন যে আমার মতো একটা এতিম ছেলেকে আবার কে স্যার বলে ডাকতেছে। কিছু কিছু কথা না জানাই ভালো, তাই এই লোকটার কথা এখন আপনাদেরকে কিছুই বলবো না, সময় হলে বলে দেব। বাসার ভেতরে যাব, ঠিক তখনই কে যেন আমার কাঁধে হাত রাখলো। আমি পিছনে ফিরে তাকালাম। পিছনে ফিরে দেখি রাফি। কিরে, একা একা দাঁড়িয়ে কি ভাবছিস? কিছু না, এমনি। চল ভিতরে চল, ছাদে গিয়ে আড্ডা দেই। হ্যাঁ চল। ঘড়িতে দেখি 9টা বেজে গেছে। রুমে গিয়ে দেখি বউ এসে খাবার রান্না করে রেখে চলে গেছে। এখন খাবার খাওয়ার মুড নেই, তাই আমি আর রাফি সোজা ছাদে চলে এলাম। এরপর দুজনে ছাদের এক পাশে বসে পড়লাম। বুঝলি শ্রাবণ, জীবনটা না অনেক কঠিন। আজকে হঠাৎ এই কথা বললি? বাবা কৃষক, দিন আনে দিন খাই। আম্মু অসুস্থ, ছোট বোনটার আবার হাজারো আবদার। এর মাঝে আমি একটা মানুষ যে কিনা এত বড় হয়েও আব্বুর কোনো কাজে আসি না। এটা তুই কোনো কথা বললি? দেখবি তুই একটা চাকরি পেলে আঙ্কেলের সব কষ্ট দূর হয়ে যাবে। সেই আশায় বেঁচে আছি রে দোস্ত। তোর তো তবুও বাঁচার একটা উদ্দেশ্য আছে, আর আমি কার জন্য বাঁচবো? কি আমার জীবনের উদ্দেশ্য? আমি তো একটা এতিম। তোকে কতবার বলতে হবে, এই রাফি যতদিন বেঁচে আছে ততদিন তুই এতিম না। তুই আমার নিজের ভাইয়ের চেয়েও অনেক বড় কিছু। ভাই, জীবন অনেক বড় ভুল করেছি, যার জন্য আজ আমার এই অবস্থা। এখন বুঝতেছি যার মাথার উপরে ভাবা নামক বটগাছটা নেই, তার জীবনটা কতটা কষ্টের। এটা তুই ঠিক বলেছিস। তবে কি? তোর অতীত কোনো কিছুই তো আমি জানি না, তাই আমি কি করে বলবো যে তুই কি ভুল করেছিস? সময় হলে সব জানতে পারবি। সেই 4 বছর ধরেই একই কথা শুনে আসতেছি। তবে আমি তোর অতীত দেখে বন্ধুত্ব করি নাই। আমি তোর বন্ধু ছিলাম, আছি, আর সারা জীবন থাকবো। আমি জানি তো, তাই তো তোকে এত ভালোবাসি। আর পাম দিতে হবে না, চল নিচে যাই, ক্ষুধা লাগছে। হ্যাঁ চল। এরপর আমি আর রাফি দুজনেই নিচে এলাম। নিচে এসে রাতের খাবার খেতে লাগলাম। আসুন, খাবার খেতে খেতে আপনাদের এই বাসার বিবরণটা একটু দিয়ে দিই। এই বাসা মানে আমরা যে বাসায় ভাড়া থাকি। এই বাসার মালিক একজন প্রাইভেট কোম্পানির বস। তার সাথে আমার ভালো সম্পর্ক, যার কারণে আমি আর রাফি ব্যাচেলর হয়ে এই বাসায় ভাড়া থাকতে পারতেছি। আঙ্কেলের একটা মাত্র মেয়ে, আর কোনোদিন মেয়েটাকে দেখেও নি, শুধুমাত্র শুনেছিলাম। বাসাটা মোট 10 তলার, যার 4 তলা বাদে সবগুলো রুম প্রায় ভাড়া দেওয়া। 4 তলায় নাকি আঙ্কেল থাকে। আমি কোনোদিনও সেদিকে যাইনি, তাই তেমন একটা জানিও না। আমি আর রাফি 5 তলায় একটা রুম ভাড়া নিয়ে থাকি। বাসার বিবরণ দিতে গিয়ে আমাদের খাবার খাওয়া শেষ। এরপর আমি আর রাফি দুজনে পড়ার টেবিলে বসলাম। পড়ার সময় আমি আর রাফি দুজনে খুব সিরিয়াস থাকি, তাই পড়ার সময় কেউ কোনো কথা বলি না। প্রায় 3 ঘন্টা পড়ার পর টেবিল থেকে উঠলাম। মোবাইলের দিকে তাকিয়ে দেখে রাতে 1টা বেজে গেছে। ঠিক তখনই রাফি বলল, ভাই আজকে অনেক কিছু কমপ্লিট করে ফেলেছি, এবার এক্সামটা ভালো একটা রেজাল্ট করতেই হবে। ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ। তুই বস, আমি 2 কাপ কফি বানিয়ে নিয়ে আসি। এখন কফি? আরে কিছু হবে না, খেতে ইচ্ছে করতেছে। তুই আসলে একটা পাগল। এরপর রাফি কিচেনে চলে গেল। আমি বিছানায় বসে মোবাইলটা অন করলাম। রাতে পড়ার পরে আমাদের দুজনেরই একটাই কাজ, মোবাইলে ফেসবুক ঘাঁটা। আমি প্রতি রাতের মতো ফেসবুকে ঢুকলাম। ফ্রেন্ড রিকোয়েস্ট চেক করতে গিয়ে একটা আইডিতে চোখ আটকে গেল। আইডিটা আর কারো না, আইডিটা ছিল আদিবার। আমি অনেক অবাক হলাম। একদিনের ফ্রেন্ডশিপে সরাসরি ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছে। আমি আর কিছু না ভেবে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিলাম। এর মধ্যে রাফি কফি নিয়ে চলে এসছে। আমাকে 1 কাপ কফি দিল। আমি খেতে লাগলাম। কেমন হয়েছে? প্রতিদিনের মতো আজকেও তোকে একটু উপদেশ দিতে চাই। কি উদ্দেশ্যে? পড়াশোনা ছেড়ে দিয়ে একটা টং দোকান ভাড়া নিয়ে চা কফি বানা। তুই আসলে কোথায় একটু ধন্যবাদ দিবি তা নয়। আর আমি তো তোর প্রশংসা করলাম। জানি। আমি আর রাফি কফি খেতে খেতে গল্প করছিলাম। তখনই ফোনে একটা মেসেজ এলো। আমি মেসেজটা দেখে অবাক হয়ে গেলাম। কারণটা হলো মেসেজটা ছিল আদিবার। অনেক অবাক হলাম তার কারণ রাত 2টার বেশি বাজে, আর এই সময় মেয়ে ফেসবুকে কি করে? আবার ভাবলাম যে বড় লোকের মেয়ে
কোনো কাজ করতে হয় না, সারা দিন রাতে এইসব মোবাইল ল্যাপটপ ইত্যাদি নিয়ে পড়ে থাকে। এর মধ্যে আবার একটা মেসেজ এলো। হ্যালো, ওই কথা বলো না কেন? হ্যাঁ বলেন। কি করো? শুয়ে আছি, আপনি? আমি মুভি দেখি আর তোমার সাথে চ্যাট করি। ও আচ্ছা। তুমি এত রাতে ফেসবুকে কি করো? তেমন কিছু না, এইমাত্র পড়া শেষ করে উঠলাম, ঘুম আসতেছিল না, তাই একটু ফেসবুকে ঢুকলাম। এইভাবে কিছু সময় টুকটাক কথা হলো। এর মাঝে আদিবা হঠাৎ করে আমার মোবাইল নাম্বার চেয়ে বসে। আমি অনেক অবাক হই, কিন্তু তারপরেও ফ্রেন্ড ভেবে দিয়ে দিলাম। আদিবের সাথে কথা বলে শেষ করে মোবাইলের দিকে তাকিয়ে দিকে 3টা বেজে গেছে। কি এত কথা বললাম যে এত রাত হয়ে গেল। আজকে খুব ভালো লাগতেছে যে রাফির মতো আর একটা বন্ধু আমার জীবনে। পাশে তাকিয়ে দেখিয়ে রাফি চোখ বুজে ঘুমাচ্ছে, তাই আমি আর কিছু না ভেবে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম ভাঙলো রাফির ডাকে। কিরে শ্রাবণ, তোর শরীর খারাপ নাকি? না তো, কেন? ঘড়িতে চেয়ে দেখ কয়টা বাজে। অনেক অবাক হলাম, সকাল 8টা বেজে গেছে। তখনই রাতের কথা মনে পড়ে গেল। আরে ভাই বলিস না, কালকে রাতে ঘুমাতে একটু লেট হয়ে গেছিল। এই নে কফি খেয়ে নে। তুই টেবিলে রাখ, আমি ফ্রেশ হয়ে আসতেছি। এরপর ফ্রেশ হয়ে এসে কফি খেতে লাগলাম। বুঝলি বন্ধু, আদিবা মেয়েটা না অনেক ভালো। আমি কার মুখে কি শুনছি? মজা করিস না, আমি সত্যি বলতেছি। কি করে বুঝলি যে খুব ভালো? কথাবার্তা দিয়ে যা বুঝলাম আর কি। কয়দিনের পরিচয়? 2 দিন। ওরে ভাই, আমারে তুই মাইরা ফেলা। ধুর। এরপর আমি আর আপি সকালের খাবার খেয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর আপনাদের তো একটা কথা বলতে মনে নেই, আমি আর আপি আমাদের নিজেদের খাবার নিজেরাই রান্না করে খাই। শুধু শুধু টাকা নষ্ট করার কোনো মানে নেই। তবে প্রথম একটু কষ্ট হলেও এখন আর কষ্ট হয় না। আমি আর আপি কথা বলতে বলতে কলেজ গেট দিয়ে ঢুকতে যাচ্ছিলাম, তখনই আদিবা আমার নাম ধরে ডাক দিল। পেছনে ফিরে দিকে আদিবা রাস্তার অপর প্রান্ত থেকে রিক্সা থেকে নেমে আমার দিকে আসতেছে। ঠিক তখনই রাফি আমাকে বলল, কে এই মেয়ে ভাই? তোকে চিনে কিভাবে? আরে তোকে রাতে বলেছিলাম, মনে নেই? ও, এই তাহলে সেই আদিবা? হ্যাঁ, তুই এখন চুপ কর। ওকে। এর মধ্যে আদিবা আমার কাছে চলে এসছে। তোমাকে সেই কখন থেকে রিক্সায় বসে ডাকতেছি, তুমি ডাক শোনো নাই কেন? শুনতে পাইনি হয়তো। চলো ওই দিকে গিয়ে বসে গল্প করি। হ্যাঁ চলো। আদিবার দিকে তাকিয়ে দেখি আদিবা রাফির দিকে কেমন করে যেন তাকাচ্ছে। ইস, আমার তো রাফির সাথে পরিচয় করে দিতে মনে নেই, তাই আদিবাকে বললাম, আদিবা এ হচ্ছে রাফি, আমার বেস্ট ফ্রেন্ড। ও হ্যালো, আমি আদিবা, কালকেই নতুন ভর্তি হয়েছি। ও, আমি রাফি। এরপর আমরা 3জন একটা গাছের নিচে গিয়ে বসলাম। সকলে মিলে টুকটাক কিছু কথা বলছিলাম। কিছু সময় পর রাফির ফোনে একটা কল আসলো, তাই রাফি কথা বলার জন্য অন্যদিকে চলে গেল। শ্রাবণ, আমি ওইদিকে যাচ্ছি, ফোনে কথা বলে আসি। ওকে। আচ্ছা শ্রাবণ, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ করো, এতে আবার শোনার কি আছে? তোমার পরিবারে কে কে আছে? পরিবারের কথা শুনতে মনটা খারাপ হয়ে গেল। আমার তো পরিবার বলতে কিছুই নেই, তাই মন খারাপ হওয়ারই কথা। আদিব হয়তো বিষয়টা বুঝতে পেরেছে, তাই আদিব আবারও জিজ্ঞাসা করলো, আমি কি খারাপ কিছু বলে ফেলেছি? সরি। না, তুমি খারাপ কিছু বলনি। আসলে আমার পরিবার বলে তো কিছু নেই, আমি তো একটা এতিম। সরি, আমি আসলে বুঝতে পারি নাই। না, তোমার সরি বলতে হবে না, আমি জানি এবার তুমি সকলের মতো আমার সাথে কথা বলা কমিয়ে দেবে, আর আস্তে আস্তে ফ্রেন্ডশিপও নষ্ট করে দেবে। সমস্যা নেই, এটা আমার অভ্যাস হয়ে গেছে। আমি জানি আমি একটা এতিম ছেলে। টাস করে আদিবা আমাকে একটা চড় মেরে দিল। এরপর বলতে শুরু করলো, তোমার কি মনে হয় আমি আর 5টা মানুষের মতো? আমি কি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে ফ্রেন্ডশিপ করেছিলাম? যদি সেটা ভেবে থাকো তাহলে সেটা তোমার ভুল ধারণা। আর যদি কখনো তোমার মুখ থেকে এইগুলো শুনি তাহলে তোমার খবর আছে বলে দিলাম। আমি আদিবার রাগ দেখে ভয় পেয়ে গেছি, তাই মুখে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছি। আর তুমি শেষ লাইনটা কি বললা? কি বলেছি? কেন মনে নেই? একটু আগে যে বললা তুমি এতিম। আর যদি কখনো এইসব আজে বাজে কথা তোমার মুখ থেকে শুনেছি তাহলে তোমার খবর আছে। আর মনে রাখবে, যতদিন এই আদিবা বেঁচে আছে ততদিন তুমি এতিম না। আমি মনে মনে খুব খুশি হলাম, কারণ রাপির পরে প্রথম কেউ আমাকে এই কথাটা বললো। নিজের কাছে বড় লাকি মনে হচ্ছে। আর আদিবাকে যতই দেখতেছি ততই অবাক হচ্ছি, কারণ আমার সাথে পরিচয় হয়েছে আজকে মাত্র 2 দিন, আর তাতে এত আপন করে নিয়েছে। মনে মনে আরও অনেক কিছু ভাবছিলাম। তখন আদিবা বলল, কি ভাবতেছো? কই কিছু না তো। এইমাত্র কি বললাম মনে থাকবে তো? হ্যাঁ থাকবে। এই তো, গুড বয়। আদিবা আমার মুখ থেকে হাত নামিয়ে বলল, ও শিট, আমি সরি, তোমাকে রাগের মাথায় চড় মেরে ফেলেছি। সরি বলতে হবে না, সমস্যা নেই। আসলে আমার রাগ উঠলে না, আমি কি করি সেটা আমি নিজেও জানি না। হ্যাঁ সেটা তো দেখতেই পেলাম।
সরি বললাম তো। বন্ধুদের মধ্যে নো সরি নো থ্যাঙ্কস। হয়েছে, আর নাকামি করতে হবে না। হুম। ভালো কথা। রাফির সেই গেল আর এলো না। হয়তো ক্লাসে চলে গেছে। চলো আমরাও চাই, টাইম হয়ে গেছে। হ্যাঁ চলো। আমি আর আদিবা দুজনেই ক্লাসে প্রবেশ করলাম। তখন সবাই আমাদের দিকে হা হয়ে তাকিয়ে আছে। আমার অবশ্যই এই অভ্যাসটা হয়ে গেছে, কিন্তু আদিবা কিভাবে নেবে এই বিষয়টা? আমার সব ধরনের ভুল প্রমাণ করে দিয়ে কোনো দিকে না থেকে আমার সাথে আস্তে আস্তে বসে পড়ল। কিন্তু এখানে কোথাও রাফিকে দেখতে পেলাম না। মনে হয় আসার পরে বাসায় চলে গেছে, আবার কিছুই বুঝতে পারছি না। তখন আদিবা বলল, রাফিকে তো কোথাও দেখতে পাচ্ছি না। মনে হয় বাসায় চলে গেছে। ও হতে পারে। হ্যাঁ। আর তোমাকে তো আমার পরিবারের কথা বলতেই মনে নেই। এবার বলে দাও তাহলে। আমার পরিবার বলতে আমি আর আব্বু আর আম্মু। ও ভালো। এইবার চুপ করো, স্যার এসে গেছে ক্লাসে। হ্যাঁ। এরপর আমি আর আদিবা মন দিয়ে ক্লাস করতে লাগলাম। ক্লাসের ফাঁকে ফাঁকে টুকটাক কথা বলছি আমরা দুজনে। এইভাবে দেখতে দেখতে সবগুলো ক্লাস শেষ হয়ে গেল। আজকে যেহেতু হাফ ক্লাস, তাই বেশি সময় লাগেনি। ক্লাস শেষ করে আমি আর আদিবা একসাথে কলেজ থেকে বেরিয়ে গেলাম। এরপর আদিবা বিদায় নিয়ে আমি বাসার দিকে রওনা দিলাম। আজকের দিনটা অনেক ভালো কেটেছে আমার।